কড়া জিএসটি, এমনকি জীবন বীমা, স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি। প্রতিবাদ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্তত স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি নিয়ে ভাবা হোক। স্বাস্থ্য বীমার উপর, মেডিক্লেমের উপর 18% জিএসটি, 18% জিএসটি। জীবন বীমার উপর, লাইফ ইন্স্যুরেন্সে 18% জিএসটি। এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। আর এ নিয়েই সরব সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় এ নিয়েই সরব। যখন তিনি বলতে যান তখন তাকে দফায় দফায় বাধা দেওয়া হয়। লাইফ ইন্স্যুরেন্স and medicine should be withdrawn. Sir, this 18% GST charged upon LI premium life insurance and medicine should be withdrawn. Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST to above 2 items. अभी सभा was Bengal's contribution to total industrial production of this country. আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে। হাউসে বাজপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। একের পর এক চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বীমা, জীবন বীমার উপর জিএসটি নিয়ে প্রতিবাদ করছেন, ওদিকে রাহুল গান্ধী কটাক্ষ করছেন 2 in 1 বলে, এবং তার পাশাপাশি অবশ্য তিনি এটাও মেনে নিচ্ছেন যে এইভাবে কটাক্ষ করার ফলে হয়তো ইডি হানা হতে পারে। বলছেন 2 in 1, অর্থাৎ মোদী অমিত শাহর কথা বলছেন আমার চক্রব্যূহ বক্তৃতা পছন্দ করেননি তারা, আর সেই জন্যই হয়তো ইডি হানা হতে পারে। এক্স হ্যান্ডেলে লিখছেন রাহুল গান্ধী যে ইডি সূত্রে খবর অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে তাদের আপ্যায়ন করার জন্য চা বিস্কুটের ব্যবস্থা রাখবেন রাহুল গান্ধী, সেটাও নিশ্চিত করছেন। इसका दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं, सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है। ये शर्मिंदित हैं, दुनिया से जात का पूछते, अपना जात बचाने से भाग रहे हैं। ये शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। এদিকে আবার অঙ্গনওয়াড়িতেও বঞ্চনার অভিযোগ করছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বলছেন যা বরাদ্দ কেন্দ্রের দেওয়ার কথা অঙ্গনওয়াড়ির জন্য, তার অর্ধেক বরাদ্দ মিলছে কেন্দ্রের থেকে। রাজ্যের টাকাতেই অঙ্গনওয়াড়ির পরিকাঠামোর উন্নয়ন করতে হচ্ছে, আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রয়োজনের অর্ধেক টাকা দিচ্ছে কেন্দ্র, অভিযোগ করছেন মন্ত্রী শশী পাঁজা। আজকে বিধানসভায় যখন এই আইসিডিএস সংক্রান্ত প্রশ্নগুলো উঠেছে তখন বিরোধী দল যেখানে তারা আইসিডিএস আদৌ চালানো উচিত কিনা সেটা নিয়ে ভাবছে, ডক্টর অশোক লাহিড়ী বললেন নিজেই চালান না, কেন্দ্র সরকার কাছে টাকার আবেদন করছেন কেন? টাকাগুলো যেটা তাদের একটা অবদান থাকে, রাজ্য সরকারগুলোও থাকে, তাদেরও থাকে, কিন্তু তাদের অংশের টাকা ক্রমাগত
তারা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ তারা অনুধাবনই করলেন না যে আইসিডিএস এ প্রসূতি মা, অন্তঃসত্ত্বা মা, 6 মাস থেকে 6 বছরের শিশু যত্নের কথা। এইভাবে কেন্দ্র সরকারের একটা অবহেলা, অবজ্ঞা দৃষ্টি আইসিডিএস এর দিকে, অন্তত পশ্চিমবাংলা। অনেকগুলো সেন্ট্রালি স্পন্সর স্কিম আছে যেগুলোতে কেন্দ্র সরকার সুবিধা দেয়। তো কিছু কিছু এই সিএসএস সেন্ট্রালি স্পন্সর স্কিম এই সরকার নেয়নি, যেমন স্বাস্থ্য সাথী নিজেরা করছে আয়ুষ্মান। যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দুর্গাপুজোর কমিটিগুলোতে টাকা অনেক কিছুতে বলে সরকারি কেন্দ্রের সরকারের টাকা চাই না, আমরা নিজেরা অন্য জায়গায় যেমন খরচা করতে পারেন তাহলে এইটাই পারেন না কেন? এইটাই পয়সা খরচা করার কথা হলেই বলেন কেন্দ্র সরকার কেন দিচ্ছে না। ওয়েনারের খবর নজর রাখতেই হবে, তার কারণ ওয়েনার যেন এখন একরকম মৃত্যুপুরী। 300 জনের উপরে মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত অনেক দেহ হয়তো পাথরের তলায় আটকে রয়েছে। একটা গোটা গ্রাম পাথর চাপা পড়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ, কারণ অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন যাদের হদিশ মিলছে না। কি পরিস্থিতি, কিভাবে চলছে উদ্ধার কাজ একটু জেনে নেবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। অতনু, দেখো, যেমনটা তুমি বলছিলে যে 300 ছাড়িয়ে গিয়েছে মৃত্যু এবং এখনো কিন্তু প্রচুর মানুষ তারা নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজ চলছে। মূলত যেটা চ্যালেঞ্জ ছিল যে বেইলি ব্রিজ তৈরি হওয়ার পর, সেই চ্যালেঞ্জটা কিছুটা হলেও পার করতে পেরেছেন উদ্ধারকারীরা এবং তার ফলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু মাটির যে আস্তরণ এবং যে প্রলেপ যেটা পড়ে গিয়েছে এবং যে ল্যান্ডস্লাইডের ফলে মাটি এবং বোল্ডারের যে প্রলেপ পড়েছে তার নিচে অনেকেই চাপা থাকতে পারেন এবং স্থানীয় প্রশাসন তারা মনে করছেন যে এরপরে আর জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। এবং ইতিমধ্যেই আমরা যেটা উদ্ধারকারী দলের তরফ থেকে জানতে পারছি যে শুধু বিভিন্ন দেহাংশ তারা উদ্ধার করতে পারছেন এবং তাদেরকে সেগুলো পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। ফলে পরিজনদের কাছে এটা আরো বেশি ট্রমাটিক যে তাদের আপনজনেরা তাদেরকে তো হারাচ্ছেনই, তাদের পুরো দেহ হয়তো তারা অনেকেই পাচ্ছেন না। এরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে আজকেও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা তারা ছিলেন কেরালায়, যেটা তারা যান এবং সেখানে গিয়ে তারা দুর্গতদের সঙ্গে কথা বলেন, যারা বিভিন্ন শেল্টারে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন। একটু সঙ্গে থাকো, আর রাহুল গান্ধী কি বলছেন একবার শুনবো। It is a terrible tragedy. Went to the site, we went to the camps, we assessed the situation there. We had a meeting with the administration, the number of casualties they expect, the number of houses that have been damaged, and their strategy. We have said that we are here to help in any way possible. Congress family would like to commit to build 100+ houses here. Kerala has not seen this type of a tragedy in one area. I'm going to raise it in Delhi and also with the Chief Minister here. Different level of tragedy and it should be treated differently. মৈত্রী, একটু জানতে চাইবো যে আমাদের রাজ্যে যে 242 জন পরিযায়ী আটকে রয়েছেন তাদের মধ্যে 155 জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, তারা কেমন আছেন? দেখো, তারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছেন, তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন। তাদের অনেকেই সুস্থ আছেন বলে আমরা জানতে পারছি রাজ্যের তরফ থেকে। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সুস্মিতা দেব সাংসদ এবং সাকেত গোখলে তারা পৌঁছাচ্ছেন ওয়েনারে। এবং সুস্মিতা দেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে গিয়ে যেরকম উদ্ধার কাজের দিকে তারা নজর দেবেন এবং কি সহযোগিতা প্রয়োজন সেটা তারা দেখবেন। একই সঙ্গে বাংলার যারা পরিযায়ীরা রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় তারা ওয়েনার সহ বিভিন্ন জায়গায় যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের উদ্ধার কাজের ক্ষেত্রেও তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাদের বাংলায় ফেরানোর ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেই সমস্ত দিকে তারা সহযোগিতা করবেন এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন। কয়েকশো মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে ফোনে ডাইরেক্টলি কথা বলা হয়েছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ প্যারিস থেকে। আরো একটা পদকের সামনে মনু ভাকের, আরো একটা পদকের সামনে। এর আগে 2টো ব্রোঞ্জ, তারপর আরো একটা, অর্থাৎ এবার 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকের। অলিম্পিক্স পদকের হ্যাট্রিক হয়ে যেতে পারে, সেরকমই একটা পরিস্থিতি এখন
আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে। ইতিহাস, নিজের গড়া ইতিহাস নিজেই ভাঙতে চলেছেন মানু ভাকার। একসঙ্গে স্বাধীনতার পর একই অলিম্পিক্সে দুটো পদক কেউ পাননি, তা পেলেন এবার মানু ভাকার। হতে পারে হয়তো তৃতীয় পদকেই অলিম্পিক্সে পেতে পারেন, একেবারে পদকের হ্যাট্রিক হয়ে যেতে পারে, কারণ 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মানু ভাকার। সেক্ষেত্রে আর এক ধাপ পেরোলেই তৃতীয় পদক হাতের মুঠোয়। বিটি রোডের দুধারে জবরদখল তোলা হচ্ছে। যে জমি দখল করে বসেছিল সবাই, সেই জমি তোলা হচ্ছে। অথচ সব জবরদখল দেখুন কিভাবে ভাঙা হচ্ছে। এই যে দোকানগুলো করা হয়েছিল, সেই দোকানগুলো কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। স্বাভাবিক, সরকারি জমির উপর রয়েছে, তাহলে সেগুলো উচ্ছেদ হবে না কেন? কিন্তু এত কিছুর পরেও তৃণমূল অফিস কিন্তু ছাড় পেয়ে গেল। তৃণমূলের একটি পার্টি অফিস ছিল, সেটাও এই জবরদখল জমিতেই। আশপাশের দোকানগুলো সব ভাঙা হলো ঠিকই, কিন্তু তৃণমূলের পার্টি অফিস ছাড় পেয়ে গেল কিভাবে? আমার প্রতিনিধি অরুণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অরুণ, এটা কি কোনোভাবে একটা ভুল হয়েছে, নাকি তৃণমূলের পার্টি অফিস নিয়ম মেনে ওই জবরদখল জমির বাইরে বানানো হয়েছিল? দেখো, ব্যাপারটা হচ্ছে ব্যারাকপুর পৌরসভা দীর্ঘদিন আগে নোটিশ করেছিল ঠিকই, কিছু কিছু দোকানদার তারা খুলে নিয়েছিল নিজেরাই, কিন্তু কিছু কিছু দোকানদার থেকে গেছিল। ফলে আজকে কিন্তু সমস্ত দোকানদারদের যখন সরিয়ে ফেলা হয়, কিন্তু সেখানে একটা তৃণমূলের বড় পার্টি অফিস সেখানে রয়েছে। সেই পার্টি অফিসটা বাদ দিয়ে পাশের যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এইবার এলাকার লোক প্রশ্ন তুলছে, তাহলে তৃণমূলের পার্টি অফিসটা কেন বাদ গেল? এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে, সরব হয়েছে বিজেপিও। বিজেপি বলছে যে তাদের যেহেতু পার্টি অফিস, সেহেতু ভাঙা যাবে না। পার্টি অফিসটার ভেতরে এসি মেশিন লাগানো রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কেন এই পার্টি অফিসটা ভাঙা হলো না? এই নিয়ে কিন্তু একটা চাপানুতর চলছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি, পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন সুপ্রিয় ঘোষ, তিনি বলছেন যে না, এটা যখন কাজ হবে তখন সেটাকে যদি সময় অসুবিধা হয় তাহলে সরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু দাবি করেছেন। অর্থাৎ এখন ভাঙা হবে না, পরবর্তীকালে ভাঙা হলেও হতে পারে। উপপুরপ্রধানের বক্তব্য তো সেরকমই। তো উপপুরপ্রধানের বক্তব্য শুনবো, তার আগে শুনবো বিজেপির বক্তব্য, কারণ বিজেপি কটাক্ষ করছে যেহেতু তৃণমূলের অফিস তাই ছাড়। দাঁড়িয়ে থেকে পুলিশ কমিশনার সব করতে পারলেন, কিন্তু তৃণমূলের পার্টি অফিসে হাত দেওয়ার ক্ষমতা করতে পারলেন। ইভেন আমি দেখলাম অটো ইউনিয়নের অফিসটাও ভেঙে দিয়েছে। তারপরেও যদি এরকম দুর্দিন দেখতে হয় যেখানে তৃণমূলের পার্টি অফিসটা বেঁচে গেল, তাহলে বুঝতে হবে যে শাসক দল সবের থেকেই বেঁচে যাবে বারংবার, যতই অপরাধ করুক না কেন। জবরদখলটা পার্টি অফিসটাই করে আছে, সেটাও দেখা উচিত। আমার মনে হয় পুলিশ কমিশনারের অন্তত একবার নিজের জীবনে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত। আগে ওই পার্টি অফিসটা ভাঙুন। লোককে কি বার্তা দিচ্ছেন? আপনি তো বলছেন রাস্তা চওড়া করবেন, পরিবেশ ঠিক রাখবেন, ন্যানা করবেন, তানা করবেন, তা পার্টি অফিসটা ভাঙুন। এটা মোটামুটি 1 মাস ধরে আমরা মাইকিং এবং চিঠির মাধ্যমে সবাইকে জানিয়েছি, টোটালটাই দখল মুক্ত করে দিই। ওটাও ভাঙা হবে, ওটাও ভাঙা হবে। এখানে কোনো পলিটিক্যালি কালার দেখা যাবে না।